হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশে যেটা 3 নম্বর স্কুল দেওয়া হয়েছে, বিষ্ণুপুর হাই স্কুল এইচএস, এই স্কুলের আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। এর আগে আমরা 3 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম। যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 এর রায়ো মার্টিনের তোমরা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে থেকে পুরনো ক্লাসটি অবশ্যই দেখে নিও। দেখো, লাইফ সায়েন্সের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাক্টিন নামক প্রোটিন থাকে পেশিতে, লিপিডের একটি উৎস হলো ঘি, আয়োডিন মানে আয়োডিনের অভাবজনিত যেটা রোগ সেটা হচ্ছে দেখো গয়টার বা গলগণ্ড। নাসা এর গবেষণা অনুযায়ী গত 1 শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর হলো 2005, অপশন বি। বর্তমানে সারা পৃথিবীতে যত সংখ্যক প্রজাতি ধ্বংসের মুখে রয়েছে তার সংখ্যা কত? তার সংখ্যা হচ্ছে 15,500। একটি পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি 1 হেক্টর জমিতে সোডিয়াম সরবরাহ করে। আনসার হবে দেখো অপশন ডি, 32 কেজি। এর সাথে মনে রাখতে পারো 47 কেজি নাইট্রোজেন এবং 26 কিলো পটাশিয়াম সরবরাহ করে। এরপরে একটি ভাইরাস ঘটিত রোগ হচ্ছে পোলিও ভাইরাস। চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এডিস মশা, ব্ল্যাক ডেথ নামে পরিচিত যে রোগটা সেটা হচ্ছে প্লেগ। 2 দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রথম হচ্ছে দেখো, ভেজাল সর্ষের তেল খেলে কোন রোগ হয়? আনসার হচ্ছে ড্রপসি রোগ হয়। যেসব বস্তু দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাদের কি বলা হয়? তাদের বলা হয় অ্যালার্জেন। কেমন? ছত্রাকরা সাধারণত কোন জাতীয় খাবারে বেশি জন্মায়? লিখবে, যেসব খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে ছত্রাকরা সাধারণত সেই সব খাবারে বেশি জন্মায়। নেক্সট কোশ্চেন, খাদ্য খাদকের সম্পর্ককে কি বলে? খাদ্য শৃঙ্খল বলে। প্রবাল বা কোরাল কোন পর্বভুক্ত প্রাণী? ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের স্কুলের পরীক্ষাতে দেখবে আসতে পারে, অনেক স্কুলে আসবে। এটা হচ্ছে নিডারিয়া। কেমন? নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ হচ্ছে বাঘের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। নেক্সট, ফ্যাটে গুলে যায় এমন দুটি ভিটামিনের নাম। ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। আর তোমরা জানো বি কমপ্লেক্স এবং সি, এগুলো হচ্ছে জলে দ্রাব্য। তন্তু সমৃদ্ধ দুটি খাদ্য উৎসের নাম লেখো। আমি এখানে লিখেছি ওট, সজনে ডাঁটা। মানুষের ত্বক বা চামড়ায় কত শতাংশ জল থাকে? এখানে আনসার হবে 64%। এরপরে আমরা পরের পাতায় চলে যাব। দেখো, এখানে 3 দাগের প্রথম প্রশ্ন হচ্ছে, বাড়িতে কিভাবে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়? 173 পাতায় দেওয়া হয়েছে। এখানে 3টে পদ্ধতি, তোমরা এটা লিখবে। ফিল্টার যন্ত্রের পোর্শনটা এখানে লেখা নেই। তোমাদের দেখো রায় মার্টিন থেকে দেখাচ্ছি। রায় মার্টিনের ক্ষেত্রে পেজ নাম্বার হচ্ছে দেখো পেজ নাম্বার 270 তোমরা ওপেন করো। এখানে দেখো নিচের দিকে দেওয়া হয়েছে। প্রথমে দেখো, প্রথম যেটা প্রসেস সেটা হচ্ছে হাঁড়ি, উনুন বা কাপড় মানে জলের উৎস থেকে পাওয়া জল অন্তত 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে তারপরে ছেঁকে নিতে হবে। তার জন্য সেক্ষেত্রে কাপড় ব্যবহার করা হয়। তাহলে এটা একটা পদ্ধতি হতে পারে। নেক্সট হচ্ছে ফিল্টার যন্ত্র। ব্যাটারির মাধ্যমে ক্ষতিকারক অণুজীব মানে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া যেগুলো জলের মধ্যে আছে সেগুলোকে ধ্বংস করে জলকে জীবাণুমুক্ত করা হয়। হাঁড়ি এবং হ্যালোজেন ট্যাবলেট। দেখো, খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে গেলে সেখানে হ্যালোজেন ট্যাবলেট জলের সঙ্গে মেশানো হয়, নিয়ে জলকে শোধন করা হয়। এবং লাস্ট প্রসেস হচ্ছে ফটকিরি যোগ করে জলে ফটকিরি ডুবিয়ে বেশ কয়েক ঘন্টা রাখার পর সেই জল বিশুদ্ধ হয়। তাহলে এখানে এই যে 4টে দেওয়া হয়েছে সেই 4টে তোমরা লিখতে পারবে। এরপরে নেক্সট কোশ্চেন বলছে, অপুষ্টির ফলে শিশুর দেহে কি কি উপসর্গ দেখা যায়? অপুষ্টির ফলে শিশুদের দেহে যে সমস্ত উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো, দেহের পেশিগুলি যথাযথভাবে গঠিত হয় না, এরকম ভাবে লিখবে। হাড় বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়। 3 নম্বর, চামড়া জায়গায় জায়গায় কোঁচকানো হয়। হাত পাগুলো খুব সরু হয়ে যায়। এরকম ভাবে 4টে উপসর্গ দেওয়া হয়েছে, 4টে উপসর্গ তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়? পৃথিবীর বায়ুমণ্ডলে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, CH4 মিথেন, N2O মানে নাইট্রাস অক্সাইড, CFC মানে ক্লোরোফ্লুরোকার্বন
প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত অবলোহিত রশ্মি মানে ইনফ্রারেড রে বেশি পরিমাণে আবদ্ধ হচ্ছে। এ কারণে ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ার ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। নেক্সট কোশ্চেন, বায়োডাইভার্সিটি হটস্পট কি? আমি এটা টেক্সট বুক থেকেই দেখাচ্ছি, তার কারণ টেক্সট বুকের মধ্যেও ভালো মতো ভাবে দেওয়া হয়েছে। এখানে একটু জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ করে দেবে, লিখবে যে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেরকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। ইংরেজিতে একে বলে বায়োডাইভার্সিটি হটস্পট। একটা কথা তোমরা অ্যাড করতে পারো যে পুরো পৃথিবীতে মোট 36টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে এবং ভারতের মধ্যে 4টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে। এটার পেজ নাম্বার 236। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, ল্যাথেরিজম কি? অনেক সময় অড়হর ডালের সঙ্গে খেসারির ডাল মিশিয়ে দেওয়া হয় বা বেসনের সঙ্গে খেসারির ডাল গুঁড়ো করে মেশানো হয়। একটানা 2 থেকে 3 মাস ধরে যথেষ্ট পরিমাণে এই ডাল খেলে পায়ে আস্তে আস্তে পক্ষাঘাত দেখা দিতে পারে, মানে এক ধরনের প্যারালাইসিস দেখা যেতে পারে। এটাই হলো ল্যাথেরিজম। এতটা পর্যন্ত লিখতে পারো, বা একটা লাইন আরো অ্যাড করতে পারো যে ইথিওপিয়া, বাংলাদেশ, ভারতবর্ষ এবং আফগানিস্তানে অনেক সময়ই এই রোগের আত্মপ্রকাশ ঘটেছে। এরপর আমরা চারের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, সাধারণ মাছি কিভাবে রোগ ছড়ায়? সাধারণ মাছি 3 ভাবে রোগ ছড়ায়। 1 নম্বর দেবে, সাধারণ মাছি যখন মলমূত্র, পুঁজ, থুতু ইত্যাদি জিনিসে বসে তখন ওই সব জিনিসে ছোট ছোট কণা মাছির পায়ে সরে লেগে যায়। ওই কণাগুলির ভেতরে থাকে অসংখ্য রোগ জীবাণু। ওই মাছি যখন রান্না করা খাবার, মিষ্টি, কাটা ফল ইত্যাদির উপর বসে তখন রোগ জীবাণু ওই খাবারে মিশে যায় আর রোগ সংক্রমণ ঘটায়। 2 নম্বর হচ্ছে মল, পুঁজ, থুতু ইত্যাদি জিনিসে থাকা রোগ জীবাণুগুলি সাধারণ মাছির যেটা পৌষ্টিক তন্ত্র, সেই পৌষ্টিক তন্ত্রে এসে জমে। মাছি আবার কঠিন খাবার খেতে পারে না, তাই মাছি কঠিন খাবারের ওপর বমি করে, ফলে খাবারের কিছু অংশ তরল হয়, মানে ওই বমিতে খাবারটা, কঠিন খাবারটা তরল হয়। আর মাছি তার প্রোবোসিস, মানে ওই যে সুর যেটাতে হুলের মতো থাকে যেটা, সেই প্রোবোসিসের সাহায্যে ওই খাবার গ্রহণ করে নলের মতো। ওই বমির সঙ্গে মাছির দেহের রোগ জীবাণু আমাদের খাবারে এসে মিশে সংক্রমণ ঘটায়। আর 3 নম্বর, সাধারণ মাছি মানে সারাদিন ধরে প্রায় 5 মিনিট অন্তর অন্তর যেখানে বসে সেখানে মলত্যাগ করে। মাছির মলেও অনেক জীবাণু থাকে। আমাদের খাবারের উপরে মাছি মলত্যাগ করলে ওইসব রোগ জীবাণু আমাদের খাবারে এসে মেশে। এই 3টে পয়েন্ট লিখবে। এটার পেজ নাম্বার ছিল 293। নেক্সট, পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। টেক্সট বুকের মধ্যে দেওয়া হয়েছে, মোটামুটি 2 থেকে 3 পাতা জুড়ে দেওয়া হয়েছে। সেখান থেকে লেখাটা একটু অসুবিধাজনক, তার জন্য আমি রায়ো মার্টিন থেকে দেখাচ্ছি। যে ক্ষেত্রে মনে হবে তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার দরকার, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি টেক্সট বুকের কত নাম্বার পেজে রয়েছে সেটা আমি জানিয়ে দেব। পরিবেশ রক্ষায় গাছ বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম, বায়ুমণ্ডল ও গাছ। দেখো, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং কার্বন ডাই অক্সাইড ও জলের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় উদ্ভিদ গৃহীত মানে কার্বন ডাই অক্সাইডের সমপরিমাণ অক্সিজেন পরিবেশে নির্গত করে। মানে উদ্ভিদ যখন খাবার তৈরি করে তখন কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করে আর পরিবেশে মুক্ত অক্সিজেন ফিরিয়ে দেয়। এছাড়াও কিছু অণুজীব যেমন সায়ানোব্যাকটেরিয়া খাদ্য তৈরির সময় অক্সিজেন নির্গত করে। এর ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। 2 নম্বর হচ্ছে গাছ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। পৃথিবীর মোট জীবের 99% হচ্ছে উদ্ভিদ আর 1% প্রাণী। সবুজ উদ্ভিদ দ্বারা প্রস্তুত খাদ্যের 10 থেকে 20% শক্তি প্রাণীদের বেঁচে থাকার জন্য কাজে লাগে। গাছ কমতে থাকলে প্রাণীর জীবনধারণ ব্যাহত হবে। এরপরে খাদ্য খাদক সম্পর্ক। সূর্যের আলো, মাটি থেকে শোষিত খনিজ লবণ মিশ্রিত জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে গাছ খাবার তৈরি করে। এই উৎপাদক গাছকে বিভিন্ন শ্রেণীর খাদক প্রাণীরা খাদ্য হিসেবে গ্রহণ করে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে খাদ্য শৃঙ্খল সৃষ্টি করে। সবুজ উদ্ভিদ খাবার তৈরি করছে, ধরো ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, তাহলে ঘাস ফড়িং এটা একটা খাদক, সেটা উৎপাদককে খেয়ে বেঁচে থাকছে। এবার ঘাস ফড়িং খাবার পাচ্ছে, বেঁচে থাকছে বলেই ঘাস ফড়িংকে আবার কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে, তাই না? তাহলে ব্যাঙ ঘাস ফড়িংকে খাচ্ছে, কিন্তু ঘাস ফড়িং যে বেঁচে আছে সেটা ঘাস খেয়ে। তাহলে এরকম ভাবে খাদ্য খাদক সম্পর্কের মাধ্যমে যে খাদ্য শৃঙ্খলটা তৈরি হচ্ছে সেখানেও দেখো গাছের একটা বিশাল ভূমিকা আছে।
তার কারণ প্রত্যেকটা খাদ্য শৃঙ্খল তৈরি হয় মানে শুরু হয় উৎপাদক থেকে, উৎপাদক দিয়েই শুরু হয়। 4 নম্বর পয়েন্ট, গাছ ও জলচক্র, গাছের বাষ্পমোচনের ফলে নির্গত জলীয় বাষ্প ক্রমশ ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। আবার খুব ঘন অরণ্যে বনের উপরিভাগের গাছপালার ঘন আবরণ জলীয় বাষ্পকে বায়ুমণ্ডলের উচ্চতায় প্রবেশ করতে বাধা দেয়, ফলে অরণ্যেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এগুলো লিখবে। তারপরে এটা লিখতে পারো, বা এই পয়েন্টটা দেখো, গাছ ও ঝড়ের গতিবেগ। কিছু কিছু গাছপালা প্রবল বায়ু প্রবাহের গতিপথে বাধা সৃষ্টি করে এবং কখনো কখনো ঝড়ের গতিবেগ প্রতিহত করে, মানে বাধা দেয় বা কমিয়ে দেয়। ঝড়ের কারণে সংঘটিত বিপুল ক্ষয়ক্ষতির হাত থেকে প্রাণী জগৎকে রক্ষা করে। আর এই পয়েন্টটা লিখতে পারো, কদম, বেল প্রভৃতি গাছের পাতা বাতাসে ধূলিকণা, দূষক পদার্থ ইত্যাদি শোষণ করে ছাঁকনির মতো আটকে রেখে পরিবেশ দূষণ রোধে অনেকাংশে সাহায্য করে। দেখো এখানে তোমাদের দেওয়া হয়েছে 3 নম্বর, তাহলে 3 নম্বরের জন্য যদি সম্ভব হয় তাহলে 4 থেকে 5টা পয়েন্ট লিখবে। দেখো এটা 1 নম্বর, একটা পয়েন্ট লিখলে, 3 নম্বর পয়েন্টটা লিখলে, তাহলে 2টো পয়েন্ট, এটা 3টে পয়েন্ট হয়ে গেল, 3টে পয়েন্ট, এখানে 4টে পয়েন্ট লিখলে, আর এখানে একটা পয়েন্ট, 5টা পয়েন্ট ম্যাক্সিমাম লিখলে, এর থেকে বেশি লেখা দরকার নেই, খুব জোর তোমরা 5টা পয়েন্ট লিখতে পারবে। এরপরে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা দরকার, 272 পাতায় দেওয়া হয়েছে যে সমস্ত জিনিসগুলো করা দরকার। দেখো, ব্যবহারিক পরিবর্তন মানে কুঅভ্যাস শনাক্তকরণ এবং সেগুলোকে দূরীকরণ, মনোবল বৃদ্ধি, কোনো কুঅভ্যাস ছাড়ার জন্য মনের জোরকে বাড়িয়ে তোলা, 3 নম্বর মনের কথা খুলে বলা, 4 নম্বর বিতর্কিত ব্যাপারে খোলাখুলি মানে ওপেন ডিসকাশন করা, আলোচনা করা, ধ্যান ও একাগ্রতা বৃদ্ধি, পাঠ্যক্রম বহির্ভূত ব্যাপারে চর্চা, যেমন ছবি আঁকা, গান, খেলাধুলা ইত্যাদি। নেক্সট কোশ্চেন, জীবদেহে জলের ভূমিকা উল্লেখ করো। লিখবে উদ্ভিদ দেহে, হেডিং করবে উদ্ভিদ দেহে সজীবতা বজায় রাখে। নেক্সট পয়েন্ট লিখবে উদ্ভিদ দেহে খাদ্যবস্তু, খনিজ লবণ, ভিটামিন, হরমোন প্রভৃতি পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। আর 3 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রস্তুত খাদ্যের মুখ্য উপাদান হলো জল। 3টে লিখলে উদ্ভিদ দেহে। এবার প্রাণী দেহে যখন লিখবে তখন লিখবে যে প্রাণী দেহের সজীবতা বজায় রাখে, কোষের মধ্যে বিপাকীয় কাজ পরিচালনার জন্য জল প্রয়োজন। 2 নম্বর, রক্তলসিকা, CSF মানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রভৃতি দেহ তরলের মুখ্য উপাদান হলো জল। আর 3 নম্বর এখানে লিখবে যে খাদ্য পরিপাক ও শোষণে জলের উপস্থিতি অপরিহার্য। আর এটার পেজ নাম্বার 272। এরপরে দেখো আমাদের 3 নম্বর স্কুলের শেষ প্রশ্ন, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য কাকে বলে, উদাহরণ দাও। আগে আমি রায়মার্টিন থেকে দেখিয়ে দিই, তারপরে টেক্সট বুক থেকে আনসারটা বলে দেব। দেখো, প্রাকৃতিক খাদ্য মানে যে সমস্ত খাদ্য আমরা প্রাকৃতিক উৎস থেকে পাই এবং কোন রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি মানে ডাইরেক্ট সেই খাদ্যটাকে গ্রহণ করা যায় এবং পুষ্টিগুণ সর্বাধিক, তাকে প্রাকৃতিক খাদ্য বলে। এটা ছোট করে লিখতে পারো যে সমস্ত খাদ্য আমরা সরাসরি প্রকৃতি থেকে পাই এবং কোন রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করা যায় তাকে প্রাকৃতিক খাদ্য বলে। যেমন আম, কলা, তরমুজ, পেয়ারা ইত্যাদি, মানে রান্না করার বা কোনো কিছু প্রক্রিয়াকরণ করার প্রয়োজন হয় না, ডাইরেক্ট খাওয়া যায়। আর যে কোনো ফল হতে পারে। এরপরে প্রক্রিয়াজাত খাদ্য, দেখো যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে গৃহীত খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়াকরণ মানে প্রসেসিং এর মাধ্যমে, সেটা উত্তাপ দেওয়া হতে পারে, সেদ্ধ করা, কোন রাসায়নিক যোগ করা বা 2-3 রকমের খাদ্য উপাদান একসঙ্গে মেশানো নিয়ে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রাকৃতিক খাদ্যের থেকে তুলনায় কম হয়, তাদের বলা হয় প্রক্রিয়াজাত খাদ্য। যেমন রুটি, ভাত, এগুলো তো সরাসরি আমরা উদ্ভিদ থেকে পাই না, চাল পাই, মানে ধান পায়, সেখান থেকে চাল তৈরি করতে হয়, তারপরে সেই চালটাকে সেদ্ধ করে তারপরে ভাত হয়, বা অন্য ক্ষেত্রে সেটা আটা তৈরি করতে হয়, নিয়ে তারপরে সেটা রুটি হয়। তাহলে এগুলো প্রক্রিয়াকরণ বা প্রসেসিং এর প্রয়োজন আছে, এগুলো হচ্ছে প্রসেসড ফুড। এরপরে দেখো সংশ্লেষিত খাদ্য মানে যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান, আর্টিফিশিয়াল কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, সেগুলোকে মিশিয়ে ল্যাবরেটরি মানে রসায়নাগারে সেটা জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয়, তাদের সংশ্লেষিত খাদ্য বলে। যেমন কেক, বিস্কুট, চকোলেট, এটা লিখবে না কেমন, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। তাহলে এই আনসারটা লিখবে, এটার পেজ নাম্বার দেখো 284। আর টেক্সট বুক থেকে লিখতে চাইলে পেজ নাম্বার হচ্ছে দেখো 169 এ দেওয়া হয়েছে, টেক্সট বুক থেকে যেটা দেওয়া হয়েছে সেটা তোমরা লিখতে পারবে।
এটাও অসুবিধা নেই, লিখবে এবং তার সঙ্গে যে উদাহরণগুলো আমরা রায় মার্টিনে দেখলাম সেগুলো দু একটা করে উদাহরণ তোমরা দেবে। তাহলে দেখো আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 3 নম্বর স্কুলের লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং তার সাথে পুরোনো ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 এর রায় মার্টিন প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে, তার সঙ্গে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও তোমরা যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।